এখন যদি আসি স্কলারশিপ পরবর্তী, লাইক পড়াশোনা পরবর্তী যে ক্যারিয়ার অপরচুনিটি, সেটা নিয়ে যদি একটু আমরা ফোকাস করি, তাহলে সেক্ষেত্রে দুটো জায়গায় আমরা ফোকাস করতে পারি। একটা হচ্ছে লাইক কোন কোন ক্ষেত্রে জবের স্কোপ বেশি, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে, যেহেতু আমরা সোশ্যাল সায়েন্সের মানুষ, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আসলে জবের স্কোপ কেমন, এবং এট দ্য সেম টাইম যদি পার্মানেন্ট রেসিডেন্সিপ বা ওখানে সেটেল করতে চাই কেউ, সেক্ষেত্রে সুযোগটা কেমন। তো শুরুতে একটা জব নিয়ে যদি একটু বলো, জব নিয়ে ফোকাস করো, জব মার্কেট। জব মার্কেট একটু স্যাচুরেটেড এখানে, মানে স্যাচুরেটেড বলতে আসলে আইটি ফোকাসড। ফিনল্যান্ডে যেহেতু নোকিয়ার নামটা আমরা সবাই শুনেছি, এখানে নোকিয়া ডেভেলপ হয়েছিল এখানে, তো আইটির ফোকাসটা এখানে খুবই বেশি। এবং ফিনল্যান্ড এমন একটা দেশ, এখানে আসলে খুব বেশি মানে প্রোডাকশনের দিক থেকে খুব বেশি যে উপরের দিকে আছে তা না। আপনার যেমন গাড়ি প্রোডাকশনের ক্ষেত্রে আপনার জার্মানি বা সুইডেন যতটা এগিয়ে আছে, বা নরওয়ের বিষয়টা একটু আলাদা, ওরা অয়েল প্রোডাকশন করে থাকে। ফিনল্যান্ডের ক্ষেত্রে এই জায়গাটা বেশ লিমিটেড, সুতরাং ওদেরকে আসলে টেকনোলজির উপরেই ওরা নির্ভর করে আছে। এবং যেমন অ্যাংরি বার্ডস এর নাম আমরা জানি, মোটামুটি গেমিং এর দিক থেকে ফিনল্যান্ড বেশ ভালো। তো আইটির ক্ষেত্রে ওরা আইটি ইন্ডাস্ট্রি বেশ ডেভেলপড এখানে, এবং ওদের জব মার্কেট গুলো আসলে আইটি ফোকাসডই বলা যেতে পারে। এটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, এটা ইভেন ফিনিশদের জন্য। মানে ওদের ক্ষেত্রে একই ধরনের সমস্যা ফেস করতে হয়। ওরা জব মার্কেটে যখন যায় তখন ওরা যে মানে দেখতে পারে যে আসলে জব, মেজরিটি জব হচ্ছে আপনার আইটি ফিল্ডে। বাট এর বাইরেও জব আছে, এবং বাংলাদেশি থেকে শুরু করে মানে অনেকেই খুব ভালো জায়গায় বিভিন্ন ফিল্ডেই জব করছে। সুযোগ নেই সেটা না, সুযোগ আছে, তবে আইটিতে জব আসলে এক্সেসিভলি বেশি, এটা উল্লেখ করার মতো আর কি। জি। আর জব করার ক্ষেত্রে ওদের রিকোয়ারমেন্টস গুলো কেমন? যেমন ধরো, তুমি যেটা বললে যে আমি এখন ধরো সোশ্যাল সায়েন্স থেকে গিয়ে কোন একটা আইটি কোর্স করে কি আমি জব মার্কেটে এমনি ঢুকতে পারবো, নাকি হচ্ছে আসলে কোনো জায়গায় কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখাতে হয়? এটা নির্ভর করে আসলে আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন। জবের ক্ষেত্রে আপনার যেহেতু ইন্ডাস্ট্রি জব করতে গেলে ওরা আপনার স্কিলটাই দেখতে চায়। এখন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে জব করতে চান, হুম। ওয়েব ডেভেলপমেন্ট আপনি চাইলে আসলে অনলাইনে নিজে নিজে শেখা সম্ভব, অনেকে শিখেও থাকে, বাংলাদেশে অনেকে শিখে থাকে। এখন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, আপনার ডেফিনেটলি একটা প্রোফাইল আছে, আপনার একটা গিটহাবে, বা গিটহাবে আপনার একটা ভালো আপনার কাজের যে বর্ণনা সেগুলো খোঁজ পাওয়া যাবে। এখন এই ইনফরমেশন গুলো দিয়ে এবং আপনি যদি অ্যাপ্রোচ করেন কয়েকটা জায়গায়, এবং তাদের যদি আপনার কাজ দেখে ভালো লাগে, আপনাকে তারা ডাকতে পারে। আমার মানে এখানে ফিনল্যান্ডে যেটা মেজরিটি আমাকে কয়েকটা ক্যারিয়ার সেশনে আমি যাওয়ার পরে যেটা বুঝতে পেরেছি, বা মানে আমার পারিপার্শ্বিক অবস্থা থেকে যেটা বুঝতে পেরেছি, এখানে বলাই হয়ে থাকে যে আপনার 70% জবের আসলে কোনো সার্কুলার হয় না ফিনল্যান্ডে। এটা নির্ভর করে হচ্ছে যে আপনার নেটওয়ার্কিং, হুম। এবং আপনার ইন্টারনালি কতটা আপনি কানেক্টেড থাকছেন মানুষের সঙ্গে, এবং আপনার আপনি কতটা রিচ করতে পারছেন রিক্রুটারদের কাছে। আপনার লিঙ্কডইন একটা মানে খুব বড় রোল প্লে করে থাকে। আমি একটু আগে একটা ভাইয়ের কথা বলছিলাম, আমার ডিপার্টমেন্টের বড় ভাই। উনি যেখানে জবটা করছেন, উনি ইনফ্যাক্ট সেই জবে অ্যাপ্লাই করেননি। উনি ওনার লিঙ্কডইন প্রোফাইলটা সেভাবে সুন্দরভাবে গুছিয়েছিলেন, সেখানেই কল পান, এবং সেখান থেকে ইন্টারভিউ দিতে যায় ওনার জবটা হয়ে যায়। তো এরকম আমার আজকে একটা ফ্রেন্ড, আমি একটু আগে বলেছিলাম, আমার একটা ফ্রেন্ড যে বেশ কম সিজিপিএ নিয়ে ও আপনার যে এখানে অ্যাডমিশন পেয়েছে এবং টিউশন ফি ওয়েভার পেয়েছে। ও যেটা করেছে, ও আজকে ওর একটা ইন্টারভিউ ছিল, এবং ওর মানে যেটা লক্ষ্য আর কি, এখানে যেখানে জব করার, ওর ডিগ্রি শেষ হয়নি, কিন্তু ওর যে কাজের ও পড়ছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। সুতরাং ওর প্রোফাইলটা সুন্দরভাবে গুছিয়েছে, ওর ওয়েবসাইট একটা একটা ওয়েবসাইট দাঁড় করিয়েছে ওর কাজের পোর্টফোলিও রেডি করার জন্য, এবং সেগুলো নিয়ে ও যেখানে জব করতে চায় সেখানে ও অ্যাপ্রোচ করেছে, এবং সেখান থেকে একজনের ওর কাজ দেখে খুব ভালো লেগেছে, এবং সে তাকে মানে ইনভাইট করেছে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, এবং এর মধ্যে 2 দিনের মধ্যে ওকে ইন্টারভিউতে কল করেছে, এবং এই কর্মের সময়ও। তো এটা নির্ভর করবে যে আপনি আপনার রিচটা কতটা ইনক্রিজ করতে পারছেন, আপনার নেটওয়ার্কটা কতটা বাড়াতে পারছেন, এবং আপনার কাজগুলোকে কতটা সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারছেন। যদি সেভাবে রিচ করতে পারেন, তাহলে আপনার সুযোগ আসলে খুব ভালো মতো থাকবে গ্রেট। সেটা। আচ্ছা, আর যদি একটু বলি সোশ্যাল সায়েন্সের জন্য, সেক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের কি আসলে কোনো জায়গা আছে কিনা কাজ করার, আইটি ফিল্ড ছাড়া বা? সোশ্যাল সায়েন্সের জায়গা, মেজরিটি জায়গাটা রয়েছে সত্যিকার অর্থে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার যেটা আর কি, বা সোশ্যাল ওয়ার্ক যে সাবজেক্টটা, তাদের জন্য আসলে খুবই উপযোগী হতে পারে। আমি একজনের কথা জানি অন্তত পক্ষে, যিনি এখানে আপনার কাউপন কি বলে আর কি, সিটি কর্পোরেশন বলতে আমরা যেটা বুঝি, আচ্ছা। উনি সিটি কর্পোরেশনে জব করেন। তো খুবই ভালো জব, সরকারি জব এখানে, উনি ইনফ্যাক্ট সিটিজেনও না এখনো। তো সেটা আপনার সোশ্যাল ওয়ার্কের একটা পথ আছে। এছাড়া আমাদের ফিল্ডে যদি আমি জব করতে যাই, যেমন আমি যেটা ডিফিকাল্টিস ফেস করেছি আমার স্টাডি শেষে, আমার ফিল্ডের যে জবগুলো আছে, আমি জানি যে বাংলাদেশে জব করতে গেলেও এগুলো মেজরিটি জব থাকবে আপনার এনজিও ফিল্ডে বা ইউএন অর্গানাইজেশন গুলোতে। এখন এনজিও ফিল্ড গুলো আপনার কান্ট্রি স্পেসিফিক যেগুলো থাকে, সেগুলো নর্মালি আপনার ওইখানকার নির্দিষ্ট মানুষদেরকে নিয়ে কাজ করে, লোকাল মানুষদেরকে নিয়ে কাজ করে, আচ্ছা। এবং লোকাল মানুষদেরকে নিয়ে কাজ করতে গেলে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ মানে মাস্ট বলা যেতে পারে। এবং আমি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হতে পারি, তাহলে আমার আসলে জবের স্কোপ বেশ ভালো মতোই আছে। আচ্ছা। এছাড়াও আরেকটা ধরনের অপরচুনিটি আছে, সেটা হচ্ছে যে আপনি যদি সিটিজেন হয়ে যান, তাহলে আপনার আসলে ইউরোপের অন্যান্য দেশগুলোতে জব করার সুযোগ থাকছে। বিশেষ করে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে আসলে প্রচুর জবের স্কোপ থাকে, এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন ইউরোপ জুড়েই আছে। কিন্তু সিটিজেন হওয়ার আগ পর্যন্ত বা পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার আগ পর্যন্ত আসলে এই সুযোগগুলো আপনার নেওয়ার সুযোগ থাকে না। তো যে কারণে এই একটু গ্যাপ পড়ে যায়, এবং অনেক সময় একটা উপায় হতে পারে যে কেউ কেউ পিএইচডি তে চলে যায়, তাদের জন্য বেশ ইজিয়ার হয়ে যায় পরবর্তী পথটা। এবং পিএইচডি করার পরে আমি অন্তত কয়েকজনের সন্ধান পেয়েছি এখানে, যারা বিভিন্ন কনসালটেন্সি অর্গানাইজেশন বা বিভিন্ন
ইউএন অর্গানাইজেশন এখানে জব করছেন বা করেছেন অতীতে। তো তারা আসলে এই সুযোগগুলো নিতে পেরেছিলেন কারণ তারা ধীরে ধীরে তাদের প্রোফাইলটা ওইভাবে সাজিয়েছিলেন এবং প্ল্যানিংটা ঠিক ছিল। তবে সুযোগ আছে, কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে এবং ঠান্ডা মাথায় প্ল্যানিং করতে হবে। একটা উপায় হতে পারে ল্যাঙ্গুয়েজ, আর একটা উপায় হতে পারে আপনি পিএইচডি করলেন বা ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজটা একটু শিখলেন এবং আপনি একই সঙ্গে সিটিজেনশিপটা নিয়ে ফেলতে পারেন। এখানে সিটিজেনশিপ নিয়ে ফেলে আসলে লাইফ বেশ ইজিয়ার। আমি কয়েকদিন আগে একটা জব সার্কুলার দেখেছিলাম, আমার ডিপার্টমেন্টে একটা ইন্টার্নশিপ ছিল ঢাকাতে, ইউএনডিপির একটা ইন্টার্নশিপ ছিল, কিন্তু সেটা নিয়ম হচ্ছে যে আপনার ফিনিশ সিটিজেনশিপ হতে হবে। আপনি তাহলে মানে সেখানে যে জব করতে পারবেন। আপনার ইউএন এর কিছু জুনিয়র প্রফেশনালস জব আছে যেগুলো বিভিন্ন কান্ট্রি স্পন্সর করে থাকে। আমি নেপালে একটা জব সার্কুলার দেখছিলাম যেটা আমার জন্য খুবই উপযোগী হতে পারতো যদি আমি ফিনিশ সিটিজেন হতাম। তো এই সুযোগগুলো আপনি আসলে সবই নিতে পারবেন, কিন্তু আপনাকে কিছু প্রক্রিয়া বা কিছু ধাপ পেরোতে হবে আগে। ফিনিশ সিটিজেন হওয়া বা পিআর এর যে অপশনটা, তো এটা নিয়ে আসলে তুমি কতটুকু কি জানো যদি একটু শেয়ার করো আমাদের সাথে, মানে প্রসেস ডিউটা কি, বা পড়াশোনার পরে আর কিছু লাগে কিনা, বা জব সিকিউর করতে হয় কিনা, প্রসেসটা কি পিআর নেয়ার? প্রসেসটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড এখানে, এবং অন্যান্য নর্ডিক কান্ট্রিগুলো থেকে ফিনল্যান্ডের বর্তমান নিয়মটা এখন সত্যিকার অর্থে অনেকটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বলা যেতে পারে। আচ্ছা। এবং আমার ধারণা আসলে পৃথিবীর মধ্যেই মনে হয় অন্যতম স্টুডেন্ট ফ্রেন্ডলি নিয়মটা এখানে প্রচলিত। সেটা হচ্ছে আপনি যদি ডিগ্রি শেষ করেন এবং ডিগ্রি শেষ করার সময়ের মধ্যেই যদি আপনার কোনো জব থেকে থাকে, আপনি সরাসরি ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন ডিগ্রি শেষ করে। অথবা যদি আপনার জব নাও থেকে থাকে, আপনি জব সিকিং ভিসা অ্যাপ্লাই করতে পারেন, 1 বছরের জব সিকিং ভিসা পেতে পারেন, প্রোভাইডেড যাতে আপনার ওই 1 বছরের লিভিং কস্টটা আপনার কাছে আছে অলরেডি। অথবা যদি আপনার দেখা যায় যে জব আছে, আপনার যদি জব থেকে থাকে অলরেডি আপনার পড়া শেষ করার আগে, নর্মালি সবার থাকে, কারণ পড়া শেষ করার মধ্যে যেহেতু 25 ঘন্টা জব করার পারমিশন থাকে, এবং এটা ওয়েল প্র্যাকটিসড, এখানে ফিনিশরাও স্টুডেন্ট যারা আছে ওরাও জব করে থাকে, মোটামুটি স্টুডেন্ট জব যেগুলো আছে। তো সেক্ষেত্রে আপনার ওই আগে থেকে যদি জব থেকে থাকে তাহলে আপনি সরাসরি পড়া শেষ করে আপনি আপনার ডিগ্রি সার্টিফিকেট সহ ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। ওয়ার্ক ভিসা আপনার দেয়া হয়ে থাকে 1 থেকে 4 বছর পর্যন্ত। এবং সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটের যে ভিসাটা, সেই ভিসার জন্য আপনার যে জব, সেই জবটার কোনো আলাদা রিকোয়ারমেন্ট, আপনি যে কোনো জব দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনার সাবজেক্টের সঙ্গে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। সুতরাং আপনার যে কোনো একটি জব থাকলে আপনি ওই ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং যদি ফুল টাইম জব থাকে তাহলে চান্স খুব বেশি থাকে আপনি একবারে 4 বছরের ভিসা পেয়ে যেতে পারেন, যেটা হলে আসলে লাইফ খুব ইজিয়ার হয়ে যায়। কারণ পরবর্তী যেটা নিয়ম যে আপনি যদি ফিনল্যান্ডে টোটাল 5 বছর এবং এর মধ্যে জব ভিসা যেটা এ পারমিট বলে, এখানে এ পারমিটে যদি আপনি একটানা 4 বছরের সমপরিমাণ থাকেন, তাহলে আপনি সরাসরি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, প্রোভাইডেড দ্যাট আপনি ওই ল্যাঙ্গুয়েজ একটা পরীক্ষা দিতে হয় এখানে, ওই সময়ের মধ্যে ল্যাঙ্গুয়েজের ওই পরীক্ষাটা দিয়েছেন। তার মানে হচ্ছে আপনি মোটামুটি 4.5 বছর থাকার পরে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন সিটিজেনশিপের জন্য। স্টুডেন্টশিপের ওই সময়টা সিটিজেনশিপের সময় হিসাবে অর্ধেক কাউন্ট হবে। তার মানে আপনি 2 বছর যদি স্টুডেন্ট থাকেন, আপনার ওইখানে 1 বছর এ পারমিটের সমপরিমাণ কাউন্ট হবে। এটা হচ্ছে সিটিজেনশিপের যেটা রুলস বর্তমানে আছে। আর পিআর এর রুলসটা হচ্ছে যে আপনাকে ওই স্টুডেন্টশিপের সময়টা কাউন্ট হবে না পিআর এর জন্য। আর পিআর এর জন্য রুলস হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে না, কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট যেটা ওয়ার্ক ভিসা, সেই ওয়ার্ক ভিসাতে একটানা 4 বছর থাকতে হবে, তারপরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে সিটিজেনশিপটা চাইলে দ্রুত পাওয়া যায় যদি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেন। আচ্ছা, তার মানে ল্যাঙ্গুয়েজ বিশাল ফ্যাক্টর। ল্যাঙ্গুয়েজ অনেস্টলি অনেক বড় ফ্যাক্টর এখানে। শুধুমাত্র এই দেশে না, আপনি যদি এই আশেপাশের যে দেশগুলো আছে নর্ডিক কান্ট্রি, অন্যান্য দেশগুলো, সবগুলো দেশে আপনি যদি সিটিজেন হতে চান তাহলে ডেফিনিটলি আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে।